আচ্ছা, অভিষেক ব্যানার্জির বাড়ির একটা বেআইনি অংশ ভাঙা নিয়ে আপনারা আর কিছু শুনতে পান, নাকি শুধু একটার পর একটা দুর্নীতির লিস্টের কথাই শুনে যাচ্ছেন, ক্লান্ত হয়ে পড়ছেন? পুরো রিক্রুটমেন্ট স্ক্যামে ৩,০০০ কোটি টাকা উঠেছে, ২,০০০ কোটি টাকা ভাইপো নিয়েছে। ক্লিপ যখন বেরোবে দুটো ক্লিপ বেরোবে, একটা বেরোবে, কিন্তু ওনার কাছে যদি কোনো রকম কোনো তথ্য থাকে, ভাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গিয়ে জমা দাও। जहां भी रहे इतना चोरी किया, जेल का पीछे डालने का काम आने वाला दिन में भाजपा सरकार करेगा। আচ্ছা, একটা সাধারণ চোরকে ধরতে পুলিশের কতদিন সময় লাগে? 2 দিন, 1 সপ্তাহ। কিন্তু যখন অভিযোগের তালিকায় থাকে কোটি কোটি টাকার কয়লা, পাহাড় প্রমাণ, বালি, হাজার হাজার বেকার যুবকের চাকরি চুরি, এমনকি মাটি চুরি, জমি চুরি, গরিবের বার্ধক্য ভাতার অভিযোগ, তদন্ত শুধু চলতেই থাকে দিনের পর দিন, বছরের পর বছর, তখন কি মনে হয়? দেখুন, ভোটের বাক্সে ফায়দা তুলতে একে অপরের বিরুদ্ধে দুর্নীতির লিস্ট দেখানো খুবই সহজ, কিন্তু বাস্তবে কাউকে জেলের ভিতর পুরে দিলে যদি পুরো রাজনৈতিক সমীকরণটাই ওলটপালট হয়ে যায়, তবে এমন কোনো অদৃশ্য শক্তি কি দিল্লি বা কলকাতার অল ইন্ডিয়া বসে রশি টানছে, যাকে চটানোর ক্ষমতা বা দম কারো নেই? অনেকে বলছেন অভিষেককে ধরার দম রাজ্য স্তরে হয়তো আছে, কিন্তু গ্রিন সিগন্যাল কি দিল্লি থেকে আসছে না? দিল্লির অল ইন্ডিয়া কি এমন কোনো গোপন সমঝোতা বা সেটিংয়ের খেলা চলছে? না হলে কেন অভিষেকের বিরুদ্ধে এত কোটি কোটি টাকার দুর্নীতি থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, নাকি গ্রেপ্তার করা যাচ্ছে না? আলোচনা করব গ্রেপ্তার করা যাচ্ছে না না গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে। রাজনীতিতে আরেকটা কথা খুব প্রচলিত আছে, যেটাকে বলা হয় কন্ট্রোলড লেভারেজ, একটা নিয়ন্ত্রিত চাপ। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ হাতে রেখেও চূড়ান্ত আঘাত করছে না, যাতে কোনো অলিখিত দর কষাকষির ক্ষেত্রে তৃণমূলের ওপর একটা অদৃশ্য মানসিক চাপ বজায় রাখা যায়। আর একটা কথা শোনা যাচ্ছে, শীর্ষ নেতৃত্বের একাংশ নাকি বামপন্থীদের চিরতরে বাংলা থেকে দূরে রাখতে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তুলনামূলকভাবে একটু নরম মনোভাব পোষণ করতেন। আর একটা কথা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি টিম পরিচালনা করেন দিল্লির অত্যন্ত প্রভাবশালী ও দুঁদে আইনজীবীরা, যাদের আইনি মারপ্যাঁচে তদন্তকে বছরের পর বছর ধরে টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়। এর ফলে কি নতুন সরকার আসার পরও, তৃণমূল ভাঙার পরেও দিল্লির ইডি সিবিআই এখন কেবল নোটিশ আর তল্লাশি নাটকেই সীমাবদ্ধ? অনেক প্রশ্ন রয়েছে, বলবো, শুনতে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি অংশ ভাঙা নিয়ে পুরসভার নোটিশ আপনারা দেখেছেন, কিন্তু প্রশ্নটা কি বাড়ির বেআইনি অংশ ভাঙা নিয়ে, নাকি প্রশ্নটা হলো দুর্নীতির সেই সাম্রাজ্য নিয়ে যা ভাঙার দাবি দীর্ঘদিন ধরে বাংলার বীতশ্রদ্ধ মানুষ করে আসছে? বালি, কয়লা, গরু, চাকরি, মাটি, পাথর, জমি, কোন অভিযোগটা নেই এই সেনাপতির বিরুদ্ধে? তাও তিনি বছরের পর বছর বুক ফুলিয়ে খোলা হাওয়ায় হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন কিভাবে? আটকাচ্ছে কোথায়? শুধু লিস্ট কেন? মানুষ তো অ্যাকশন দেখতে চাইছে। শুধু কয়েকটা চুনোপট্টির নেতাকে রাস্তায় কান ধরে উঠবোস করানো, ডিম ছোঁড়া আর হাফ প্যান্ট পরিয়ে প্যারেড করানো, এটাই কি দেখতে চাইছে বাংলার মানুষ? না, বাংলার মানুষ জানতে চাইছে দুর্নীতির শেষ কবে? যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে বড় মাথারা কবে জেলে যাবেন? এই প্রশ্নটা বাংলার মানুষ করছেন। তাহলে প্রশ্নটা কি বললাম, আটকাচ্ছে কোথায়? বলছি, তদন্ত শুরু হওয়ার পর থেকে আমরা শুধু দেখে আসছি ম্যারাথন জিজ্ঞাসাবাদ, নিজাম প্যালেস, সিজিও কমপ্লেক্সে হাজিরা আর সংবাদ মাধ্যমের সামনে কাগজের তারা উঁচিয়ে ধরা, কিন্তু কাজের কাজটা কি হচ্ছে? আইন বিশেষজ্ঞরা বলছেন ইডি বা সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা যখন আদালতে কোনো প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করার আবেদন জানায়, তখন তাদের মানি ট্রেল বা টাকার সুনির্দিষ্ট উৎস গন্তব্যের অকাট্য কাগজে প্রমাণ দিতে হয়। লিভস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সই বা নথি নিয়ে যতই হইচই হোক না কেন, আদালতের এজলাসে দাঁড়িয়ে সেই প্রমাণগুলোকে এমনভাবে সাজাতে হয় যাতে এক ফুঁয়ে সেগুলো উড়ে না যায়।
কিন্তু প্রশ্ন হলো 4-5 বছর ধরে তদন্ত করার পরও কি একটা অকাট্য প্রমাণ জোগাড় করা গেল না? নাকি তদন্তের গতি ইচ্ছে করে এমনভাবে স্লথ করে রাখা হয়েছে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে? আপনারা কি বলছেন লিখুন কমেন্টে। রাজনৈতিক বিশ্লেষক সমীরকে পুরকায়স্থ পরিষ্কার বলেছেন, জনমানসে এই ধারণা তৈরি হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বহু নেতা দুর্নীতিগ্রস্ত। তিনি প্রশ্ন তুলেছেন, যদি তদন্তকারীদের কাছে অকাট্য প্রমাণ থাকে তবে শুধু বছরের পর বছর জেরা না করে এবার গ্রেপ্তার করে সাজা দেওয়া হোক। আর কংগ্রেস নেতারাও বলছেন অভিষেক জেলে যাবেন কি যাবেন না সেটা বড় কথা নয়, আসল বড় প্রশ্ন হলো তদন্তকারী সংস্থাগুলো কি শুধু হেডলাইন তৈরি করার জন্যই তল্লাশি নাটক চালায়, নাকি সত্যি কোনো অপরাধীকে চূড়ান্ত সাজা দেওয়ার ক্ষমতা এদের আছে? যদি প্রমাণ থেকে থাকে তবে 4 বছর ধরে কেন ফাইল ধামাচাপা দেওয়া হলো? মানুষ আজ বুঝে গেছে এই চোর পুলিশ খেলার আসল মাস্টার মাইন্ড কারা। তদন্তকারীরা ব্যর্থ নাকি পিছনে আরও বড় মাথা? প্রশ্ন করছেন বাংলার মানুষ যারা তৃণমূলের দুর্নীতির শাস্তি চেয়েছিল। চলুন এবার দ্বিতীয় সম্ভাবনার কথাটা বলি। তদন্তকারীরা কি সত্যি ব্যর্থ? ভারতের সবচেয়ে বড় ইনভেস্টিগেটিভ এজেন্সিগুলোর কি একটা রাজ্যের নেতার সামনে নখদন্তহীন? এটা বিশ্বাস করা যায়? আপনারাই ভাবুন। আর যদি বিশ্বাস না করি তাহলে স্বভাবতই প্রশ্নটা ওঠে, এর পিছনে কি লুকিয়ে আছে কোনো বড় মাথা? বাংলার মানুষের মনে কিন্তু এই সেটিং বা রাজনৈতিক সমঝোতার তত্ত্বটা সবচেয়ে বেশি দানা বাঁধছে। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, এর আগে বলেছি, শত্রুর শত্রু আমার বন্ধু। ভোটের বাক্সে ফয়দা তোলা সহজ দুর্নীতির লিস্ট দেখিয়ে, কিন্তু ভিতরে আসলে মানুষ ভাবছে এগুলো দেখে যে কোটি কোটি টাকা লুঠের পর মূল অভিযুক্তরা খোলা হাওয়ায় ঘুরছে, তখন সাধারণ মানুষ ভাবতে বাধ্য হয় আইনের চোখ সবার জন্য সমান হলেও প্রভাবশালীদের জন্য আইনের হাত একটু বেশি ছোট নয় কি? আমি কারণগুলো বলছি এক এক করে যে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না। দেখুন, কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ যেমন গ্রেপ্তার বা কাস্টোডিয়াল ইন্টারোগেশন নেওয়ার ওপর আইনি নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। অর্থাৎ আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে সহযোগিতা করলে তাকে গ্রেপ্তার করা যাবে না। অভিষেক পরিষ্কারভাবে বলছে তিনি তদন্তে সহযোগিতা করছেন এবং এ ব্যাপারে ইডি, সিবিআই বা সিআইডি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। নতুন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সংস্থাগুলো চাইলেও আদালতের এই রক্ষা কবচ বা স্থগিতাদেশকে একভাবে উড়িয়ে দিতে পারছেন না। আইনি লড়াইয়ের এই জট না কাটা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব নয়। আর তদন্তকারীরা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি টিম অত্যন্ত শক্তিশালী। যদি তিনি আইনি দুর্বলতার সুযোগ নিয়ে মাত্র কয়েকদিনই জামিন পেয়ে যান তবে তা নতুন বিজেপি সরকারের জন্য একটা বিরাট রাজনৈতিক ধাক্কা হবে। তাই বালি, কয়লা বা চাকরি চুরির মামলায় হয়তো এমন কোনো নিশ্ছিদ্র চার্জশিট বা ডিজিটাল প্রমাণ সাজানোর কাজ চলছে যাতে একবার ভিতরে গেলে তিনি সহজে পার না পান, বেরোতে না পারেন। আরও একটা কারণ থাকতে পারে বলছি, বিজেপি ক্ষমতায় আসার পর পুলিশ প্রশাসন রাজ্য স্তরে তদন্তকারী সংস্থাগুলোতে বড়সড় রদবদল বা ওভারহলিং করতে সময় লাগে। পুরনো জমানার বহু আধিকারিক যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ, তাদের সরিয়ে নতুন সৎ অফিসারদের বসানো আর দুর্নীতির পুরনো ফাইলগুলো নতুন করে সাজানোর জন্য একটা প্রশাসনিক সময়ের প্রয়োজন হয়। তাড়াহুড়ো করে যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আইনি ফাঁকফোকর থেকে যাওয়ার ঝুঁকি থাকে। আর একটা কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, তাদের একাংশের মতে তৃণমূল এখন যেভাবে ভেঙে টুকরো টুকরো হচ্ছে তাতে দলটার অভ্যন্তরীণ কোন্দল এবং একের পর এক নেতার দলবদলই দলটাকে পুরোপুরি নিঃশেষ করে দিচ্ছে। এই অবস্থায় তাকে তড়িঘড়ি গ্রেপ্তার করে কোনো রাজনৈতিক নাটক তৈরি না করে আইনি প্রক্রিয়াকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া হচ্ছে, যাতে তৃণমূলের সাংগঠনিক কাঠামো নিজে থেকেই পুরোপুরি ধসে পড়ে। কিন্তু এটা কি আদৌ সম্ভব? কোনো দল তো নেতাদের ওপর শুধু চলে না, চলে কর্মীদের ওপর, সমর্থকদের ওপর। এখনও তৃণমূল ভোট পেয়েছে এবারে, কাজে পুরো দলটা একদিনই ধসে পড়বে এটা ভাবাটা অসম্ভব। 20 জন সাংসদের ভবিষ্যৎ কী হবে? নতুন তৃণমূলকে মানুষ গ্রহণ করবে কি না, অনেক প্রশ্ন থাকছে। কিন্তু যে প্রশ্নটা মানুষকে ভাবাচ্ছে সেটা একটু অন্য ধরনের। আপনার কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার না করার পিছনে আসল কারণটা কি? ইডি, সিবিআই এর আইনি ব্যর্থতা,
নাকি পর্দার পিছনের কোনো অদৃশ্য সমঝোতা? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা।